This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে। কিন্তু একজন বন্ধু যদি বান্ধব করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে। এইরকম ভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুলহুল হুলহুল হচ্ছে। বহু কথার বহু দোষ, তাই ভেবেচিন্তে কথা বলতে হয়। অন্তত যারা পাবলিক লাইফে আছেন, ঘরের ভেতর আপনি কি বলছেন আর জনসমাজে প্রকাশ্যে কি বলছেন, টিভি ক্যামেরার মাইকের সামনে কি বলছেন, জনসভার মঞ্চে কি বলছেন, এগুলো প্রত্যেকটাই খুব ম্যাটার করে, কারণ আপনারা হচ্ছেন পাবলিক লাইফে থাকা চরিত্র। ঠিক সেখানেই মানস ভূঁইয়ার মুখে ছোট কথা। প্রবীণ নেতা, যথেষ্ট নামী নেতা, বড় নেতা, কিন্তু কথাটা বলেছেন বড্ড ছোট। ছোট ঘটনা, সেই ছোট মন্তব্য করেই বিরোধীদের হাতে তিনি বড় হাতিয়ার তুলে দিয়েছেন এবং রাজ্যে ছিচিৎকার পড়ে গিয়েছে। কোন দিন তিনি বললেন? যেদিন বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হলো দলের কাছে নিঃশব্দে তাঁরই কলিগ এবং জুনিয়র কলিগ মদন মিত্রকে। কসবাকাণ্ডে বিতর্কিত মন্তব্যে দলের কাছে নিঃশর্তে ক্ষমা চেয়ে নিলেন মদন মিত্র। বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ মদন মিত্রের। আজকে সুব্রত বক্সিকে তিনি চিঠি দিয়েছেন, তাকে শোকজ করা হয়েছিল। তাতে তিনি বলেছেন যে যদি এতে দলের ভাবমূর্তির ক্ষতি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুঃখিত। দলের শোকজের জবাব দিয়েছেন কামারহাটির বিধায়ক। নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি আজকে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন। মদন মিত্র যেদিন ক্ষমা চেয়ে দলকে চিঠি দিলেন, ঠিক সেই দিনই মানস ভূঁইয়ার মতো প্রবীণ নেতার মুখে এইরকম একটা বিতর্কিত মন্তব্য। একটা ছোট ঘটনা ঘটলেই গেল 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 রব উঠে যাচ্ছে বলেছেন মানস ভূঁইয়া। কসবাকাণ্ডের মাঝেই মানস ভূঁইয়ার মন্তব্যে নতুন করে বিতর্ক। মানস ভূঁইয়া গিয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানে। সেখানেই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানে সেচ মন্ত্রীর মুখে এই ছোট্ট ঘটনা। উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে। কি সর্বনাশ! হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে। ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। These are the crises of the society. ক্রাইসিস অফ দ্য সোসাইটি, এটাই বলতে চাইছিলেন মানস ভূঁইয়া। আর সেই সঙ্গেই তিনি জুড়ে দিয়েছেন ছোট ঘটনা। তাহলে কি মানস দর্শনে আইন কলেজের গণধর্ষণ ছোট ঘটনা? কারণ দেখুন, আপনি একটা সারিতে কথাগুলো বলে যাচ্ছেন, এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছেন। তাহলে আপনাকে আলাদা করে বলতে হতো যে আপনি কোনটিকে বলতে চাইছেন আর কোনটিকে বলতে চাইছেন না। টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিভিলিয়ার্সের বলে সচিন তেন্ডুলকার বারবার খোঁচা দিয়ে আউট হতেন, অথচ সচিনের থেকে বড় ব্যাটসম্যান হয় না। তাহলে কি হতো? টাইমিংয়ের গন্ডগোল হতো। একটা প্রেক্ষিত চলছে, রাজ্যে একটা বিষয় নিয়ে বিতর্কের ঝড় চলছে, এমন সময় যদি আপনি বলেন যে ছোট ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে, তাহলে তো আপনি আউট হয়ে যাবেন, হিট উইকেট হয়ে যাবেন। ঠিক তাই হয়েছে। প্রশ্ন উঠছেই এবং উঠেছে এবং উঠবেও, মন্ত্রী মশাই ছোট ঘটনা কোনটা? ছোট ঘটনা হলে গেল গেল রব, কোনটা ছোট ঘটনা? সবটাই। এই যে টিভির বুমটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, 10 বছর আগে ছিল না? আরজি করে ঘটনা ছোট ঘটনা? না না, আপনি আবার আরজি করে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই চ্যানেলটা আমি চিনি, এই চ্যানেলটাকে আমি চিনি। সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুলহুল হুলহুল।
মানসবাবু, আপনি প্রবীণ নেতা, আমার স্বীকার করতে কোনো দোষ নেই, কোনো আমার কুণ্ঠাবোধ নেই যে বিধানসভা যখন প্রথম কভার করতে যাই জীবনে, তখন আপনাদের মতো যারা সিনিয়র নেতা তাদের কাছ থেকে পরিষদীয় খুঁটিনাটি কোনটা 0 আওয়ার, কোনটা কি, কোয়েশ্চেন আনসার সেশন কেমন হয় শিখেছি, কোনো আপত্তি নেই। সেই জন্যই তো আরও বেশি করে প্রশ্ন তুলছি যে যাদের কাছে আমরা সাংবাদিকদের, অনেক সিনিয়র সাংবাদিকও যাদের কাছে এই পরিষদীয় ব্যাপারগুলো জেনেছি, আপনাদের এতটা মানসিক ডিগ্রেডেশন কি করে হলো? এটা তো আপনাদেরও, আপনি বলছেন যে সোসাইটির গলদ, আমি তো দেখতে পাচ্ছি এই গলদ আপনাদের চিন্তাভাবনার মধ্যেও এসেছে। আপনারা যারা এই প্রজন্মকে গাইড করবেন তারা কি করে বলছেন এরকম এই ধরনের ঘটনাকে ছোট ঘটনা? এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় আক্ষেপ। আপনি স্টেজে বললেন ছোট ঘটনা, আর স্টেজ থেকে নেমে সেই ছোট ঘটনাই মানসবাবুর মুখে সামান্য ঘটনা, মুহূর্তে ছোট হয়ে গেল সামান্য। এবং আপনি যদি আমাদের মাইকটা টাচ করলেন, সৌরভ ছিল আমাদের রিপোর্টার, এভাবেই আপনার দলের অনেকেই আমাদের মাইক একটু ঠেলে সরিয়ে দেন। এর আগে অনুব্রত মণ্ডল ঠেলে সরিয়ে দিয়েছিলেন। এটা আমাদের প্রাপ্তি, এতে আমাদের খারাপ লাগে না। এতে মানুষ বুঝতে পারে যে এই মাইকের সামনে যারা দাঁড়িয়ে থাকে, এই ক্যামেরার সামনে যারা দাঁড়িয়ে থাকে, তারা এমন প্রশ্ন করে যে রাজনৈতিক নেতাদের ওই বিচুটি পাতার মতো লাগে। আমাদের কাজটাই হচ্ছে নরম নরম প্রশ্ন করা, আমাদের কাজ নয়। তাই আমি এখানে দাঁড়িয়ে, সৌরভ ওখানে, এবং আমাদের রিপোর্টার্স বাহিনী বাইরে, এবং এই যে গোটা অফিসটা দেখছেন সবাই ঠিক এই কাজটাই করে। বুঝুন কাণ্ড। জানেন তো, বন্দুকের গুলি আর মুখের বুলি একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। আর সেই মুখের বুলিতেই রাজনীতি মাত করছেন বঙ্গের শাসক নেতারা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের পর ঠিক সেই পথেরই পথিক মানসবাবু। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে। ছোট ঘটনাতেই গেল রব উঠল। ছোট ঘটনা, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবী করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? এইরকম ভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে, আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। 27 তারিখ কল্যাণবাবু আর পরদিন 28 তারিখ মদন মিত্র। দুই নেতার মন্তব্যের পরেই ড্যামেজ কন্ট্রোলের তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় দুই নেতারই মন্তব্যের নিন্দা হয়। সেদিন মদনবাবু ঢোক গেলেও সোশ্যাল পোস্টেই আপত্তির কথা জানিয়ে দেন কল্যাণবাবু। পরে মিডিয়ার সামনেও বলেন, আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে, তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই। তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। এত বছর ধরে রাজনীতি করছি, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি। আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি, এখন কেন হচ্ছে? রবিবারে দল শোকজ লেটার পাঠায় মদনবাবুকে, তবে শোকজ করা হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তো আমার নেত্রী আমাকে একটা শোকজ পাঠিয়েছেন দল থেকে, আমি তার উত্তর দেবো। কেন কল্যাণ ব্যানার্জিকে পাঠায়নি এই ব্যাপারে আমার ঔদ্ধত্যের বা কোনো অধিকার নেই যে সেটা প্রশ্ন করা। তাহলে এক যাত্রায় পৃথক পথ, মদনের শোকজ আর কল্যাণের ছাড়। দলের শোকজে নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আর তারপরই এবার আসরে মানুষ ভূঁইয়া। কোনটা ছোট সামান্য ঘটনা হয়েছে, সেটা নিয়ে হুলহুল হচ্ছে। আজই দলের নির্দেশে দিল্লিতে নির্বাচন কমিশনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের নয়া বিজ্ঞপ্তির প্রতিবাদ জানাতে গেলেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন কল্যাণবাবু, সেই দলের নেতৃত্বে ছিলেন কল্যাণবাবু। কি বুঝলেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের মন্তব্য নিয়ে দলকে সামাজিক মাধ্যমে অফিসিয়ালি স্টেটমেন্ট দিতে হলো, বিবৃতি দিতে হলো যে এই দায় দলের নয়, তাদের ব্যক্তিগত মন্তব্য, দল এটা এন্ডোর্স করছে না। সেই কল্যাণবাবু চলে গেলেন দিল্লিতে কমিশনের দফতরে, মানে দলের কাছে গেছিলেন, আর মদন মিত্র শোকজের জবাব দিতে হলো তাকে। কোথাও যেন দেখে মনে হচ্ছে যে এক যাত্রায় পৃথক ফল। তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে মাত্রা জ্ঞানের তফাৎ হয়েছে দুজনের কথায়। কল্যাণ একটি সামাজিক ব্যাধির কথা উল্লেখ করেছেন। যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। অন্যদিকে মদন মিত্র যা বলেছেন তার সারমর্ম এই দাঁড়ায় যে মেয়েদের কোথাও একা যাওয়া উচিত নয়।
এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন, আমাদের কর্মীরা সঙ্গে যাবে। শুধুই কি এই মাত্রা জ্ঞান, নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের নেতা, গুরুত্বপূর্ণ বিভিন্ন দায় দায়িত্ব, আইনি দায় দায়িত্ব পালন করেন, সেই জন্য কি তাকে কিছুটা ছাড়? এই প্রশ্ন উঠছে দলের তরফে। এটা আমি একই কথা বলে যাচ্ছি, এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়, প্রসঙ্গে কোনো প্রশ্নের জবাব দেব। মদন মিত্র যে বিবৃতি দিয়েছিলেন, কার্যত তিনি পরোক্ষভাবে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের হস্টেলে, তাদের গার্ডরুম এ কোনো মহিলা সুরক্ষিত নয়। পরিষ্কারভাবে দুজন নেতৃত্বই সম্বন্ধে দ্যাট উই আর ডিসকন্টেন্টেড অ্যান্ড আনহ্যাপি, আমরা অখুশি, এবং এটা তাদের ব্যক্তিগত উক্তি এবং বক্তব্য, এটা দলের বক্তব্য না। তারপরে ওই চিঠি, পাল্টা চিঠি, এসবের কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে এই মুহূর্তে আর নেই। দেখুন, দৃশ্যতই মানস রঞ্জন ভূঁইয়া এই ব্যাপারটা নিয়ে কিন্তু যথেষ্ট বিব্রত। তিনি কি বলতে চেয়েছেন পরে তার ব্যাখ্যা দিতে হয়েছে তাকে। আর আমাদের যেটা আবেদন আপনাদের কাছে, এমন কিছু দয়া করে রাজনীতিক কুল বলবেন না, সে আপনি শাসক হন বা বিরোধী, যে পরে আপনাকে সেটা ক্ল্যারিফাই করতে হয়। তার মানে আপনি প্রথমে যা বলতে চেয়েছিলেন হয় তার মানে বোঝাতে পারেননি, অথবা এমনভাবে বলেছিলেন যে মানেটা দাঁড়ায় অন্য। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে। উনি আদৌ বলেননি, উনি বলতে চেয়েছেন বাংলায় কোনো ঘটনা ঘটলেই সেটাকে একটা রং দিয়ে আক্রমণ করা হয়। আমি জানি না মানস ভূঁইয়ার বাড়িতে স্ত্রী, মা, সন্তান, কন্যা সন্তান আছে কিনা, যে আজকে একটি মেয়েকে গণধর্ষণ করা হলো কলকাতার একটি নামী, তাও আবার আইনের কলেজ, সেখানে উনি মনে করছেন এটা ছোট ঘটনা। ছোট ঘটনা মানে কি কসবা? আমি কসবার ঘটনাকে তীব্র নিন্দা করি। দল যা সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে শ্রদ্ধার সঙ্গে মান্যতা দিই। আমি ব্যক্তিগতভাবে, আমি সন্তানের পিতা, আমরা এগুলোকে জঘন্য অপরাধ বলে ধরে আমরা কন্ডেম করি। বড় ঘটনা তখন হয় যখন কেন্দ্র হিসেব চায় যে টাকার হিসেবগুলো দিন, এগুলো তখন মানে কেন যে হিসেব চায়। অ্যারেস্ট করেছে পুলিশ, সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে যারা এই খারাপ কাজ করেছে। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কখনোই এই ধরনের ঘটনাকে বরদাস্ত করেন না। কসবার ঘটনাকে ছোট করে বা লঘু করে দেখাবার চেষ্টা কখনো ডক্টর মানস ভূঁইয়া করেননি। মানস ভূঁইয়া যেটা তুলনা করেছেন যে সারা ভারতে এত সংখ্যক এত রকম ঘটনা ঘটছে, পহেলগাঁওতে এত বড় ঘটনা ঘটছে, বিজেপি সেগুলো ছেড়ে এখানে অকারণ কুৎসা করার চেষ্টা করছে। এই ব্যাপারে আমি ওর বাবার সঙ্গে আর প্রফেসর নারায়ণ চৌধুরীর সঙ্গে পিজিতে কাজ করেছি। ওর বাবার সঙ্গে, হি ওয়াজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি। আমরা চালাতে পারিনি, সেভাবে মেনটেন করতে পারিনি, এবং তার ফলে ও ঢুকতে পারে এবং তার ফলে এত কিছু হয়। জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও প্রপারলি স্টেপস নিতে পারেননি, পুরোটাই পলিটিক্যাল প্রেশারের ব্যাপার। কার প্রশ্রয়ে মনোজিতের এত দাপট? ল কলেজে মনোজিৎ কি করে অস্থায়ী চাকরি পেয়েছিল? মনোজিতের নিয়োগে কেন নিয়ম ভাঙতে হয়েছিল? কেন তৃণমূলের ছাত্রনেতার ডানা আগেই ছাঁটেনি দল? মনোজিতের মাস্তানি, থানায় এফআইআর, তৃণমূল কিছুই জানতো না। এতদিন ধরে কে আগলে রেখেছিল বাবা বাঁচা করে মনোজিৎকে? কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনাকে ছোট করে না দেখিয়ে, লঘু না করে
মানস ভূঁইয়া, মদন মিত্ররা তো এই প্রশ্নগুলো যেগুলো আমরা তুলছি তারা নিজের দলের মধ্যে তুলতে পারতেন। শীর্ষ নেতৃত্বের কাছে সরাসরি তারা প্রশ্ন রাখতে পারতেন যে মনোজিতদের এত বাড়তে দিল কে? বিষবৃক্ষকে বৃক্ষ হতে না দিয়ে কেন শুরুতেই একেবারে সমূলে উৎপাটন করে ফেলে দেওয়া হলো না? তারাও তো ছাত্র রাজনীতি করে বড় হয়েছেন, এই জায়গায় এসেছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাদের। মনোজিতের মতো এমন চরিত্র আগে দেখেছেন? কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তারা যদি এই দাদার মানে মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড তার যদি কথা না শোনা হতো তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে 2 দিন কাটাতে। যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না, তা না হলে তোমাকে যেতে হবে। এটা শাস্তি ছিল। মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে, কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী, ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ, মিটমাট করে নাও। কতটা বার বাড়লে, কতটা বেপরোয়া হলে কেউ ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়ে থানার পুলিশকে পাল্টা শাসাতে মানে ভায়া শাসানোর চেষ্টা করতে পারে? শাসক দলের ছাত্রনেতা হিসেবে মনোজিতের বড় খুঁটির জোর ছিলই ছিল, এটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। আমরা প্রথম দিন থেকে বলছি, পুলিশের সূত্র জানাচ্ছে ওই ছাত্রীকে ধর্ষণের পর বেশ কিছুক্ষণ কলেজ ক্যাম্পাসের মধ্যেই ছিল মনোজিৎ। সমস্ত সামলে নেওয়ার আশ্বাস দিয়ে তার 2 সঙ্গী এদেরকে বলেছিল তোরা নিশ্চিন্তে বাড়ি চলে যা, আমি সব সামলে নেব। এরপর সে একাধিক ছাত্রনেতাকে ফোন করে নির্যাতিতার এফআইআর যাতে পুলিশ না গ্রহণ করে দাদাদের অনুরোধ করে মনোজিৎ। ভাবুন ছেলেটা কি। অবশেষে আজ তাকেই সেই অস্থায়ী চাকরি থেকে ছেটে দেওয়া হয়েছে। ওর ক্যাজুয়াল সার্ভিসটা টার্মিনেট করা হয়েছে। যে কমাস ও চাকরি করেছে ওর টাকাটা কলেজকে ফেরত দিত। ও তথ্য গোপন করে দরখাস্ত করেছে। দরখাস্তে এসব কিছু লেখা ছিল না যে আগে কোথায় কি মারামারি করেছে, সমস্ত টিভি থেকে আমরা জানতে পারছি। একটা ঘটনা ঘটে গেছে এত বড়, তার আগে ছোট ঘটনা ঘটেনি এমনটা হতে পারে? কলেজে মাঝে মাঝে মারপিট করতো। ইকুয়েশন বলে ছোট ঘটনা ঘটতে ঘটতে বড় ঘটনা ঘটে। এবং সেই অভিযোগ গভর্নিং বডির কাছে এসেছিল? হ্যাঁ, এসেছিল। আপনারা জানিয়েছিলেন থানায়? আমরা অবশ্যই থানায় জানিয়েছি। জিপি কি করে তাকে কাজে এভাবে নিল? মানে এইটা তো গভর্নিং বডি প্রেসিডেন্ট জাদু বলে নাকি? এটা গভর্নিং বডি প্রেসিডেন্ট বলতে পারবেন, আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বলতে পারবেন। মনোজিতের নিয়োগ কার হাত ধরে হয়েছে এ প্রশ্ন বারবার উঠছে এবং উঠবে। কলেজের গভর্নিং বডির সদস্য হরিপদ বণিক যিনি প্রেসিডেন্টকে দেখালেন, প্রেসিডেন্ট মানে বিধায়ক অশোক দেব, বিরোধীদের নিশানাতেও তিনি। মনোজিৎ তাকে জেঠু বলেন। তৃণমূলের যে বিধায়ক অশোক দেব বাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়। এই যে মনোজিৎ যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের ডেইলি বিশেষ 2-3 ছেলের দরকার ছিল, যেহেতু করে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয় এবং চাকরিও খতম। আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরো ঢুকিয়েছেন। আপনি কি চিনতেন অশোকদা এই ছেলেটাকে? চিনে না চিনে অনেকে তো আমার কাছে যায়, অনেকে তো আমার কাছে যায় কথা বলে, এবং চিনা 2 রকম আছে। একটা হচ্ছে যে আমি চিনি আর খুব মানে ঘনিষ্ঠ, কি বলো, গৌরবভাবে চিনি। ও তো কলেজে পড়তো, সেই সুবাদে জানাশোনা। ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে যখন 26 তারিখে সে জানতে পারে যে 25 তারিখে এই ঘটনা ঘটেছে। কোন 26 তারিখ কলেজ জানতোই না এই ঘটনা? কোন 26 তারিখ কলেজ জানতোই না এই ঘটনা? 20 তারিখ কি আপনি জানতেন না? আপনি জানতেন না 26 তারিখ আপনি এফআইআর হয়েছিল? ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন অশোকদেব বাবুকে ফোন করেন, অশোকদেব বাবু বলছেন কাল পরশু আজকাল ছুটি রয়েছে, সোমবার দিন দেখব। একটা গণধর্ষণ হয়েছে, যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি, সেই মেয়েটির একটা গণধর্ষণ কেস শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। মেঘভাঙা বৃষ্টি এবং ধসে ভয়ঙ্কর অবস্থায় হিমাচল প্রদেশের ফুঁসছে একাধিক নদী।
বিপাশা নদীতে ভেসে গেলেন 12 জন, মান্ডিতে মৃত 1, নিখোঁজ কমপক্ষে 30, মাটির তলায় চাপা পড়েছে বাড়ি, ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা, বন্ধ স্কুল কলেজ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, হু হু করে বাড়ছে অলকানন্দা মন্দাকিনী নদীর জল। মন্দাকিনীর জলের তলায় রুদ্রপ্রয়াগের শিবের মূর্তি, জলস্তর উঠেছে প্রায় 12 ফুট। সতর্ক করা হয়েছে নদীর আশপাশের বাসিন্দাদের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড, জলের স্রোতে মুছে গিয়েছে যমুনোত্রী জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ। পাহাড়ি এলাকায় ধস নেমে বন্ধ রাস্তা, ব্রহ্মকাল ও মাহারগাঁওয়ের মাঝে বড় ধস।